এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব গতদিন মাল্টিপল অ্যালিল এবং এবিও ব্লাড গ্রুপ আলোচনা করেছিলাম। আজকে মাল্টিপল অ্যালিলের আরেকটি পার্ট আরএইচ রক্তশ্রেণী বা আরএইচ ফ্যাক্টর। তাহলে আজকের আলোচনার বিষয় আরএইচ ফ্যাক্টর, কি প্রসঙ্গে? মাল্টিপল অ্যালিল। গতদিন ছিল মাল্টিপল অ্যালিল এবিও রক্তশ্রেণী, আজকে মাল্টিপল অ্যালিল এবং আরএইচ ফ্যাক্টর এই বিষয়ে আলোচনা করব। তা প্রথমেই আমরা কি কি আলোচনা করব এই বিষয়ে? দেখো, আরএইচ ফ্যাক্টর আবিষ্কার, নেক্সট আরএইচ ফ্যাক্টর কি, নেক্সট আরএইচ ফ্যাক্টর আবিষ্কারের পর রক্তশ্রেণী কি দাঁড়ালো সেই বিষয়। নেক্সট আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব। নেক্সট আরএইচ ফ্যাক্টরের জিনগত ব্যাখ্যা, এই আমার আলোচনার বিষয়। প্রথমেই বলি, এবিও রক্তশ্রেণী আবিষ্কারের বেশ কিছুদিন পর 1940 খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টেইনার এবং বিজ্ঞানী উইনার কার্ল Landsteiner and উইনার 1940 খ্রিস্টাব্দে ভারতীয় রেসাস বানরের রক্তকে খরগোশের রক্ত প্রবেশ করিয়ে লক্ষ্য করেন খরগোশের রক্তে এক বিশেষ প্রকার অ্যান্টিবডি সৃষ্টি হয়। এই অ্যান্টিবডি সৃষ্টিকারী অ্যান্টিজেনকে আরএইচ ফ্যাক্টর বলে এবং অ্যান্টিবডিকে এনটিআরএইচ বলে। যেহেতু রেসাস বানরের রক্তে এটা প্রথম আবিষ্কৃত হয়েছিল, সেই জন্য একে বলা হয় আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। তাহলে এরা কি করেছিলেন? রেসাস বানরের রক্ত কার দিয়ে প্রবেশ করেছিল? খরগোশের দেহে। কি লক্ষ্য করেন? অ্যান্টিবডি। এই যে অ্যান্টিবডি উৎপন্ন হলো এই রেসাস বানরের রক্তে থাকা অ্যান্টিজেনের জন্য। সুতরাং এই অ্যান্টিবডি উৎপাদনকারী রেসাস বানরের অ্যান্টিজেনকে কি বলা হয়? আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। হ্যালো,
তাহলে যাদের দেহে রেসাস ফ্যাক্টর থাকে তারা হলো RH পজিটিভ, আর যাদের দেহে রেসাস ফ্যাক্টর থাকে না তারা RH নেগেটিভ। RH পজিটিভ অর্থাৎ রেসাস ফ্যাক্টর থাকে যাদের দেহে, আর RH নেগেটিভ যাদের দেহে রেসাস ফ্যাক্টর থাকে না। হলো আরেকবার বলি, এই দুজন বিজ্ঞানী রেসাস বানরের রক্তকে খরগোশের দেহে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি লক্ষ্য করেন, উৎপাদন লক্ষ্য করেন। এই অ্যান্টিবডি এই রেসাস বানরের রক্তে থাকা যে অ্যান্টিজেনের প্রভাবে উৎপন্ন হয় তাকে বলা হয় রেসাস ফ্যাক্টর বা RH ফ্যাক্টর। যেহেতু রেসাস বানরের রক্তে এই অ্যান্টিজেনটা ছিল, সেই জন্যে ওই অ্যান্টিজেনের নাম তারা দেন রেসাস ফ্যাক্টর বা RH ফ্যাক্টর। পরবর্তীকালে দেখা যায় মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় ওই একই রকমের অ্যান্টিজেন আছে। তা মানুষের ক্ষেত্রে যাদের লোহিত রক্তকণিকায় ওই অ্যান্টিজেন পাওয়া যায় তাদেরকে বলা হয় RH পজিটিভ বা রেসাস ফ্যাক্টর থাকে যাদের, যাদের দেহে থাকে না তারা RH নেগেটিভ। দেখা যায় শ্বেতাঙ্গদের মধ্যে শতকরা 85% লোকের এই RH ফ্যাক্টর থাকে, আর ভারতীয়দের প্রায় 95% ক্ষেত্রে এই রেসাস ফ্যাক্টর থাকে। তাহলে ভারতীয়রা এই 85% কারা? শ্বেতাঙ্গরা RH পজিটিভ, আর 95% ভারতীয়রা কি RH পজিটিভ। এই হলো আবিষ্কারের কাহিনী। এবার এই RH ফ্যাক্টর বিশেষ করে দেখা যায় যে এই RH ফ্যাক্টর আবিষ্কারের পরে রক্ত এবীয় রক্তশ্রেণীর ধারণাটা একটু পাল্টে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি এবার RH ফ্যাক্টর আবিষ্কারের পরে পরিবর্তিত যে রক্তশ্রেণীটা আসলো সেটা কীরকম। আমি এই RH ফ্যাক্টর আবিষ্কারের পর রক্ত, তাহলে RH ফ্যাক্টরের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? RH ফ্যাক্টর কি আমরা কি দিতে পারি? মানুষের RBC-তে রেসাস বানরের অ্যান্টিজেনের ন্যায় রেসাস বানরের অ্যান্টিজেনের ন্যায় যে অ্যান্টিজেন পাওয়া যায় তাকে ওই রেসাস বানরের নাম অনুসারে RH ফ্যাক্টর বলে। উল্লেখ্য, এই রেসাস বানরের যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের বিপরীত যে অ্যান্টিবডি যাকে বলে NTRH, সেটা কিন্তু মানুষের রক্তে থাকে না, কিংবা খরগোশের রক্তেও ছিল না। মানুষের রক্তে কিন্তু স্বাভাবিক অবস্থায় এই NTRH ফ্যাক্টর বা অ্যান্টিবডি থাকে না। হলো, তাহলে পরিবর্তিত যে রক্তশ্রেণী সেটা কীরকম দাঁড়ালো দেখা যাক।
আরএইচ ফ্যাক্টর আবিষ্কারের পর যে রক্ত শ্রেণী সেটা কি রকম? দেখ, রক্ত শ্রেণী এই কলামে লিখব। নেক্সট অ্যান্টিজেন এই কলামে লিখব। নেক্সট এই কলামে লিখব আরএইচ ফ্যাক্টর। রক্ত শ্রেণী দেখো, আগে আমরা এ বি এভাবে বলতাম। যখনই এই রক্তটা আবিষ্কার হলো তখন থেকে হলো এ শুধু না, সেটা পজিটিভ না নেগেটিভ এটা আসলো। তাহলে দাঁড়াচ্ছে বর্তমানকালে কি এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এখন কিন্তু এটা দাঁড়ালো এদের দেহে কি থাকে? অ্যান্টিজেন এ, এখানে এই যে এ মাইনাস গ্রুপ, এই মাইনাস গ্রুপে কিন্তু অ্যান্টিজেন থাকে। এখানে কিন্তু এই আরএইচ ফ্যাক্টর উপস্থিত। ক্লিয়ার? আরএইচ ফ্যাক্টর কিন্তু এখানে উপস্থিত। এবার এ মাইনাস, এরও অ্যান্টিজেন এ থাকে, কিন্তু এখানে কিন্তু আরএইচ ফ্যাক্টর অনুপস্থিত। বি, এখানে অ্যান্টিজেন বি, এখানে কিন্তু আরএইচ ফ্যাক্টর উপস্থিত। এখানে অ্যান্টিজেন বি, এখানে আরএইচ ফ্যাক্টর অনুপস্থিত। এখানে অ্যান্টিজেন এ ও বি, এখানে কিন্তু উপস্থিত। এখানে কিন্তু অ্যান্টিজেন এ ও বি, এখানে কিন্তু অনুপস্থিত। এখানে কোনো এই ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু এখানে কিন্তু আরএইচ ফ্যাক্টর উপস্থিত। এখানে থাকে, এখানে কিন্তু অনুপস্থিত। ব্যাস, আগের সেই যে আমরা বলেছিলাম যে ফিগারটি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবারে এই রক্তশ্রেণী, বিশেষ করে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব। দেখো, দুটো ক্ষেত্রে এর গুরুত্ব খুব দেখা যায়। ফার্স্ট হচ্ছে রক্ত সঞ্চারণের ক্ষেত্রে, রক্ত সঞ্চারণের ক্ষেত্রে। দেখো, রক্তদাতা যদি আরএইচ পজিটিভ হয়, রক্তগ্রহীতা যদি আরএইচ নেগেটিভ হয়, তাহলে দাতার রক্ত গ্রহীতাকে দেওয়ার পরে
10-12 দিনের মধ্যে গ্রহীতার রক্তে এনটিআরএস ফ্যাক্টর বা অ্যান্টিবডি উৎপন্ন হয়। প্রথমবার রক্তে দেওয়াতে তেমন কোনো অসুবিধার সৃষ্টি হয় না, কিন্তু দ্বিতীয়বার রক্ত প্রদান করলে গ্রহীতার রক্তে যে এনটিআরএস ফ্যাক্টর তৈরি হয় তার প্রভাবে লোহিত রক্তকণাগুলো দলা পাকিয়ে যায়, অ্যাগ্লুটিনেশন ঘটে এবং ব্যক্তির প্রাণ সংশয় ঘটে। রক্ত সঞ্চরণের ক্ষেত্রে এই আরএস ফ্যাক্টর সেই জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ক্লিয়ার? আরএস পজিটিভ রক্ত আরএস নেগেটিভকে দেওয়া যাবে না, দিলে কিন্তু এই ঘটনা ঘটবে। ক্লিয়ার? তাহলে ঘটনাটা কি সংক্ষেপে? আরএস পজিটিভ রক্ত, ইনি হচ্ছেন দাতা, আর আরএস নেগেটিভ রক্ত গ্রহিতা। যদি এই রক্ত প্রদান করা হয় তাহলে 10 থেকে 12 দিন পর এই গ্রহীতার রক্তে এনটিআরএস ফ্যাক্টর বা অ্যান্টিবডি তৈরি হয়। প্রথমবার রক্ত দিলে যেহেতু লেটে তৈরি হয় এনটিআরএস ফ্যাক্টর, সেই হেতু কিন্তু এই প্রথমবার গ্রহীতার তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু দ্বিতীয়বার এই দাতা যদি দ্বিতীয়বার রক্ত প্রদান করে তাহলে দেখা যায় প্রচুর পরিমাণে এই অ্যান্টিআরএস ফ্যাক্টর কার সঙ্গে প্লাস আরবিসি এবং কি ঘটে অ্যাগ্লুটিনেশন, জমাট বেঁধে যায়, নষ্ট হয়ে যায় লোহিত, ফলে গ্রহীতার মৃত্যু ঘটতে পারে। রক্ত সঞ্চরণের ক্ষেত্রে এই অসুবিধাগুলো রয়েছে। আরএস পজিটিভ রক্ত আরএস নেগেটিভকে দেওয়া যাবে না, আরএস পজিটিভকে দেওয়া যায়, আরএস নেগেটিভ রক্ত পজিটিভকে দেওয়া যায়, আরএস পজিটিভ রক্ত নেগেটিভকে দেওয়া যায়। এই গেল ফার্স্ট গুরুত্ব। সেকেন্ড গুরুত্ব, গর্ভাবস্থার ক্ষেত্রে দু নম্বর গুরুত্ব, গর্ভাবস্থার ক্ষেত্রে এখানে কি ঘটে দেখো, পিতা যদি আরএস পজিটিভ হয়, মাতা যদি আরএস নেগেটিভ হয়, তাহলে যেহেতু আরএস পজিটিভ হচ্ছে প্রকট গুণ, সন্তানের রক্ত আরএস পজিটিভ হয়। ভালো করে খেয়াল, আরএস পজিটিভ হয়। এইবার প্লাসেন্টার মাধ্যমে সন্তানের সঙ্গে মাতার যোগাযোগ থাকে, তার সন্তানের রক্তে এই যে আরএস ফ্যাক্টর প্লাসেন্টা মধ্য দিয়ে সাধারণত মায়ের দেহে ঢুকতে পারে না, কারণ অমরা হচ্ছে আরএস ফ্যাক্টর প্রতিরোধী, ঢুকতে পারে না। কিন্তু গর্ভাবস্থার ত্রুটি হলে কিংবা প্রসবের সময় যখনই ওই অমরাটা কেটে দেওয়া হয়,
তখনই মাতার রক্তের সঙ্গে সন্তানের রক্তের সংমিশ্রণ ঘটতে পারে। ফলে সন্তানের আরএইচ ফ্যাক্টর মাতার রক্তে প্রবেশ করতে পারে। খুব উল্লেখযোগ্য, প্রবেশ করতে পারে। আর যখনই মাতার রক্তে প্রবেশ করে আরএইচ ফ্যাক্টর, মাতার রক্তে সঙ্গে সঙ্গে এনটিআরএইচ ফ্যাক্টর তৈরি হয়। এই এনটিআরএইচ ফ্যাক্টর, যেটা অ্যান্টিবডি তৈরি হয়, সেটা সন্তানের রক্তে প্লাসেন্টার নয়, অ্যান্টিবডি ঢুকতে পারে, কিন্তু অ্যান্টিজেন প্রতিরোধ সন্তানের রক্তে প্রবেশ করে সন্তানের রক্তের লোহিত রক্তকণিকাগুলিকে নষ্ট করে দেয়, যাকে বলে হিমোলাইটিক অ্যানিমিয়া সৃষ্টি হয়। লোহিত রক্ত ধ্বংস হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া সৃষ্টি হয়। এই অবস্থা থেকে দেহকে বাঁচানোর জন্য ওই মাতৃগর্ভে থাকা ভ্রূণের লোহিত অস্থিমজ্জার কোষগুলো দ্রুত হারে বিভাজিত হয়। ফলে নিউক্লিয়াস যুক্ত আরবিসি গর্ভস্থ সন্তানের রক্তে প্রবেশ করে, একে বলে এরিথ্রোব্লাস্ট। এই নিউক্লিয়াস যুক্ত আরবিসিকে বলা হয় এরিথ্রোব্লাস্ট, এবং এই ঘটনাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ক্লিয়ার? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবার দেখা যায় প্লাসেন্টা নামক যে সংযোগ রক্ষাকারী কর্ড থাকে, এই অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে প্লাসেন্টার সঙ্গে সন্তানের যোগাযোগ থাকে, এটা এই প্রতিরোধ ব্যবস্থা এবং এনটিআরএইচ ফ্যাক্টর ধীরে ধীরে তৈরি হওয়ার জন্য প্রথম সন্তানের ক্ষেত্রে তেমন ক্ষতি নাও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ওই মাতা দ্বিতীয়বার গর্ভধারণ করলে তার রক্তে উৎপন্ন হওয়া অ্যান্টিবডি বেশ কিছুদিন পরে সে গর্ভধারণ করছে, এই সময় তার প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ওই অ্যান্টিবডি বা এনটিআরএইচ ফ্যাক্টর প্লাসেন্টার মাধ্যমে সন্তানের বা ভ্রূণের রক্তে প্রবেশ করে। প্রবেশ করার ফলে হিমোলাইসিস ঘটে, লোহিত রক্তগুলো বিনষ্ট করে। ওই ভ্রূণের রক্তের লোহিত রক্ত বিনষ্ট করে, হিমোলাইসিস ঘটে। ফলে দেখা যায় যে ওই ভ্রূণের দেহগহ্বর এবং পেশি কলায় জল জমে যায়, একে বলে ইডিমা, এবং রক্তে প্রচুর বিলিরুবিন সৃষ্টি হয়, কারণ লোহিত রক্তকণিকার অপমৃত্যু ঘটে, বিলিরুবিন সৃষ্টি হয়, একে বলা হয় জন্ডিস, এবং গর্ভস্থ ভ্রূণ বা শিশুটি, সন্তানটি মারা যায়। এই হলো গর্ভাবস্থার ক্ষেত্রে। প্রথম সন্তানের ক্ষেত্রে অসুবিধা নাও হতে পারে, কিন্তু দ্বিতীয় সন্তান বা তার পরবর্তী সন্তান ধারণ করলে তীব্র জন্ডিস, রক্তাল্পতা, এবং একে বলা হাইড্রক্স ফিটালিস। ক্লিয়ার? এই ঘটনাটা সংক্ষেপে আমি এখানে বলছি। পিতা আরএইচ পজিটিভ, মাতা আরএইচ নেগেটিভ, তাহলে সন্তান আরএইচ পজিটিভ। এই আরএইচ পজিটিভ এর রক্ত এই
সন্তানের রক্তের যে অ্যান্টিজেন, কারণ এই প্লাসেন্টার মাধ্যমে প্লাসেন্টা এ কিন্তু আরএস ফ্যাক্টর প্রতিরোধ করে, ফলে এই আরএস ফ্যাক্টর মার দেহে ঢুকতে পারে না, স্বাভাবিকভাবে পারে না। কিন্তু মাতার রক্তে কখন ঢোকে? প্রসবকালীন সময় প্রবেশ করে। কখন? প্রসবকালীন সময়, যখন প্লাসেন্টা কেটে দাও, মাতার রক্তে প্রবেশ করে। কখন? প্রসবকালীন সময়। মাতার রক্তে কে ওই আরএস ফ্যাক্টর প্রবেশ করে সন্তানের দেহ থেকে। ক্লিয়ার? এইবার মাতার রক্তে এই আরএস ফ্যাক্টর প্রবেশ করলে তৈরি হয় অ্যান্টি আরএস ফ্যাক্টর বা অ্যান্টিবডি। ক্লিয়ার? এই অ্যান্টিবডি সাধারণত অ্যান্টিবডি কিন্তু প্লাসেন্টা দিয়ে যেতে পারে, বুঝতে পেরেছ? এই অ্যান্টিবডি দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে অসুবিধাটা সৃষ্টি হয়, দ্বিতীয় তারপরে এই অ্যান্টিবডি, এই অ্যান্টি আরএস ফ্যাক্টর বা অ্যান্টিবডি, এটা দ্বিতীয় সন্তান রক্তে প্রবেশ করে। কি ঘটায়? হিমোলাইসিস ঘটায়। ক্লিয়ার? এবং এর ফলে কি হয়? ইডিমা। এর ফলে কি হয়? জন্ডিস, যাকে বলা হয় হাইড্রপস ফিটালিস, এবং সন্তানের মৃত্যু ঘটে। সন্তানের দেহে, বুঝলে, প্রথম যখন আমি বলে নিয়েছি যে আরবিসি যখন প্রথম অবস্থায় অ্যান্টিবডির কারণে যখন মারা যায়, তখন তার দেহে ওই হিমোলাইটিক অ্যানিমিয়াকে প্রতিরোধ করার জন্য লোহিত অস্থিমজ্জা উদ্দীপিত হয়। প্রচুর পরিমাণে নিউক্লিয়াস যুক্ত আরবিসি তৈরি করে, যাকে কি বলা হয়? এরিথ্রোব্লাস্ট। এই যে নিউক্লিয়াস যুক্ত আরবিসি তৈরি হয়, এই ঘটনাকে বলা হয়, এই পুরো ঘটনাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই যে গর্ভস্থ শিশু মারা যায় এবং ওই যে প্রচুর লোহিত মারা যাওয়ার ফলে, যে উদ্দীপিত হওয়ার ফলে, এবং নিউক্লিয়াস যুক্ত প্রচুর পরিমাণে এরিথ্রোব্লাস্ট তৈরি হয়, যাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবং এর ফলেই পরবর্তীকালে দেখা যায় এই বিভিন্ন রকমের অসুবিধা এবং সন্তান মারা যেত। এই দুটো অসুবিধা। এবারে এই আরএস ফ্যাক্টর আবিষ্কারের পরে আমাদের যে বিশেষ জিনিসটি পরিলক্ষিত হয়, যে আগে যেমন আমরা বলতাম
ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজন দাতা। এখন কিন্তু তা না, এটাকে আবিষ্কারের পরে ও মাইনাস এই রক্তকে বলা হয় সর্বজন দাতা, আর এ বি প্লাস একে বলা হয় সর্বজনগ্রহিতা। আগে যেমন বলতো ও রক্ত সর্বজনদাতা, এ বি রক্ত সর্বজনগ্রহিতা, না, ও মাইনাস রক্ত সর্বজনদাতা, এ বি প্লাস রক্ত সর্বজনগ্রহিতা। আচ্ছা, এবার আরেকটি কথা, এর জিন তত্ত্ব রয়েছে। সুতরাং আরএইচ ফ্যাক্টরের জিন তত্ত্ব আমরা একটু দেখো। আরএইচ ফ্যাক্টরের জিন তত্ত্ব, আরএইচ ফ্যাক্টর এর জিন তত্ত্ব দুটো মতবাদ আছে। এক নম্বর মাল্টিপল অ্যালিল তত্ত্ব, যার আবিষ্কর্তা হচ্ছে উইনার। ইনি কি বলেছিলেন যে আরএইচ ফ্যাক্টরের জন্য পৃথক পৃথক 8টি অ্যালিল বর্তমান। আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেনের জন্য পৃথক পৃথক 8টি অ্যালিল রক্তে আছে। অর্থাৎ এই তত্ত্বে বলা হলো আরএইচ ফ্যাক্টরের জন্য পৃথক 8টি অ্যালিল বর্তমান। এই 8টি অ্যালিল দ্বারাই আরএইচ, এই 8টি অ্যালিলই আরএইচ রক্ত শ্রেণী নিয়ন্ত্রণ করে। এদের মধ্যে 4টি হলো প্রকট অ্যালিল, আর 4টি হলো প্রচ্ছন্ন অ্যালিল। প্রচ্ছন্ন, এই প্রকট অ্যালিলের যে কোনো একটি থাকলে, প্রকট অ্যালিলের যে কোনো একটি থাকলে আরএইচ পজিটিভ হয়, রক্ত শ্রেণী কি হয়? আরএইচ পজিটিভ হয়। কিন্তু এর পরবর্তীকালে নাম্বার 2 আরেকটি মতবাদ, যাকে বলা হয় জিন কমপ্লেক্স তত্ত্ব। সেখানে এর একটু ব্যতিক্রম দেখা যায়। এর আবিষ্কারক ফিশার ও রেস, এই বিজ্ঞানীরা এরা বলল যে আরএইচ রক্ত শ্রেণীর জন্য 3 জোড়া অ্যালিল আছে রক্তে, মানুষের রক্তে। আরএইচ রক্ত শ্রেণীর জন্য 3 জোড়া অ্যালিল বর্তমান মানুষের রক্তে। কি সেই অ্যালিল? বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের, এই 3 জোড়া অ্যালিল মানুষের রক্তে আছে। এদের মধ্যে এই 3 জোড়া অ্যালিল, দেখো এটা জোড়াই জোড়া, এর মধ্যে এই সি ডি ই হচ্ছে প্রকট অ্যালিল, আর এর মধ্যে সি ডি ই প্রকট,
আর সি ডি ই হলো প্রচ্ছন্ন। বুঝলে? এবার পিতার মাতার দুজনেরই ডি অ্যালিল থাকতে পারে। ক্লিয়ার? এবং সন্তান পিতা মাতার দুজনই ডি অ্যালিল থাকতে পারে, কিংবা একজনের ডি অ্যালিল থাকতে পারে। তাই যদি থাকে, এই পিতা মাতার থেকে পিতা প্লাস মাতা এদের দুজনে এই ডিটাই হচ্ছে কার্যকরী শব্দ। ডি অ্যালিল থাকতে পারে, কিংবা যে কোনো একজনের ডি অ্যালিল থাকতে পারে। তবে সন্তান কিন্তু ডি অ্যালিল যুক্ত হয়। যদিও তিনটে প্রকট অ্যালিল, তথাপিও ডি অ্যালিলটাই সব থেকে কার্যকরী। ডি অ্যালিল যদি উপস্থিত থাকে কোনো দেহে, সন্তানের দেহে, পিতা মাতা দুজনের দেহে ডি অ্যালিল থাকতে পারে, কিংবা যে কোনো একজনের দেহে ডি অ্যালিল, এবং এই সন্তান পিতা মাতার থেকে এই ডি অ্যালিল যুক্ত হয়। এই ডি অ্যালিলটাই হচ্ছে কার্যকরী অ্যালিল। এই তিনটে প্রকট অ্যালিলের মধ্যে ডি অ্যালিল যুক্ত হলে সন্তান কি হয়? RH প্লাস রক্ত শ্রেণী যুক্ত হয়। আর বড় হাতের সি বা ই থাকলে কিন্তু হবে না, তাদের ডি থাকতে হবে। ডি থাকলে সেই ব্যক্তি RH পজিটিভ, আর ডি না থাকলে, ডি প্রকট অ্যালিল না থাকলে, ডি না থাকলে কি RH নেগেটিভ হয়। আমরা এই দুজনের তত্ত্ব অনুসারে এখানে দেখাবো যে কার RH পজিটিভ, কার RH নেগেটিভ। ফার্স্ট হলো উইনারের তত্ত্ব অনুসারে। উইনারের তত্ত্ব অনুসারে এখানে ফিশার ও রেসেল এর তত্ত্ব অনুসারে, আর এখানে হলো ফিনোটাইপ আগে আমি ফিশারের তত্ত্ব অনুসারে দেখি। দেখো, তার জিনোটাইপ যদি ধরো সি ডি ই, ডিটা কমন, ডি থাকলেই সে পজিটিভ হবে, ডি। নেক্সট সি ডি ই এ থাকতে পারে, কখনোই কিন্তু সি সি ডি ডি এরকম থাকবে না। নেক্সট সি ডি ই থাকতে পারে, নেক্সট সি ডি ই থাকতে পারে। ক্লিয়ার? আবার এখানে ডি ডি ডি, এখানে যদি সি ই থাকতে পারে, আবার এখানে সি ছোট হাতের ডি ই থাকতে পারে, আবার ছোট হাতের ডি এবং এখানে বড় হাতের ই থাকতে পারে, এখানে ছোট হাতের ডি ছোট হাতের এই থাকতে পারে। দেখো, এই বিন্যাসগুলো এইভাবেই থাকে, এর যে কোনো একটা থাকতে পারে মানুষের দেহে। যদি এইটা থাকে তাহলে কি হয়? ডি, বড় হাতের ডি থাকলেই পজিটিভ হবে, RH পজিটিভ। বড় হাতের ডি যেখানে দেবে RH পজিটিভ, বড় হাতের RH পজিটিভ, RH পজিটিভ। দেখো, এখানে ছোট হাতের, যদিও বড় হাতের সি আছে, কোনো মূল্যই নেই তার এই RH ফ্যাক্টর নির্ণয় করতে।
এ হলো RH নেগেটিভ, RH নেগেটিভ, RH নেগেটিভ, RH নেগেটিভ। ফিচার কি বল? এরা বলল RZ, R1, R2, R0, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। নেক্সট RY, R1, R2, R, এই RY সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। এই ফিশারের তত্ত্ব অনুযায়ী, এই উইনারের তত্ত্ব অনুযায়ী এই জিন বিন্যাস, জিন যেটা আমরা বলেছিলাম এটা হচ্ছে তোমার কি মাল্টিপল অ্যালিল তত্ত্ব, এটা হলো জিন কমপ্লেক্স তত্ত্ব অনুসারে জিনের বিন্যাস। এবং কোনটার ক্ষেত্রে কি হয়, এই হলো দুজনের তত্ত্ব অনুসারে হলো RH ফ্যাক্টরের কথা। এবার একটা কথা আমি বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, বম্বে ফিনোটাইপ বলে একটা ব্যাপার আছে। সেটা কি? সবার শেষে আমার আলোচনা মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে বম্বে ফিনোটাইপ বিশেষ প্রকার একটা রক্ত শ্রেণী। 1952 সালে বম্বে শহরে প্রথম এই রক্ত শ্রেণী ধরা পড়ে, তাই এর নাম হয়েছে বম্বে ফিনোটাইপ। জিনিসটা কি? জিনোটাইপ যা, কার্যগত ক্ষেত্রে ফিনোটাইপটা তা না, এই হলো বিষয়। জিনোটাইপ যা, তার ক্ষেত্রে যা ফিনোটাইপ হওয়ার দরকার তা না হয়ে অন্য ফিনোটাইপ দেখা দিচ্ছে, একেই বলা হয় বম্বে। আমরা আলোচনা করি, একটু দেখি বম্বে ফিনোটাইপ। বম্বে ফিনোটাইপ, আবার বলি বম্বে শহরে প্রথম এই ফিনোটাইপটি ধরা পড়ে বা আবিষ্কৃত হয়, তাই নাম হয়েছে বম্বে। কি দেখো, লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন A, অ্যান্টিজেন B। আমরা জানি যে অ্যান্টিজেন A তৈরি হয় কোন অ্যালিল দ্বারা? লোহিত রক্তকণিকায় কোন অ্যালিল দ্বারা? IA। এই যে অ্যালিল তৈরি করে অ্যান্টিজেন A, IB এই অ্যালিল তৈরি করে অ্যান্টিজেন B, এটাই আমরা জানি। কিন্তু একটা বিষয়, এই অ্যান্টিজেন এর পূর্বসূরি হলো, এর দুটোরই পূর্বসূরি, মানে এটা এইগুলো যার থেকে তৈরি হয় তাকে বলে পূর্বসূরি। এদের পূর্বসূরি হলো অ্যান্টিজেন H বা H বস্তু। ভালো করে খেয়াল করো, এই অ্যান্টিজেন H বস্তু থেকেই এর প্রভাবে অ্যান্টিজেন A, অ্যান্টিজেন B তৈরি হয়। হলো, এটা খুব উল্লেখযোগ্য বিষয়। এখন দেখা যায় কি, অনেক সময় দেখা যায় এই যে অ্যান্টিজেন H, বিশেষ করে এই যে অ্যালিল IA, এই অ্যালিল এক প্রকার উৎসেচক তৈরি, একটা উৎসেচকে কোট করে। কি উৎসেচক তৈরি করে? দেখো, আলফা N গ্লুকোসামিন ট্রান্সফারেজ, এখানে অ্যাসিটাইল গ্লুকোসামিন, অ্যাসিটাইল গ্লুকোসামিন ট্রান্সফারেজ, এই উৎসেচকটা তৈরি করে এই IA অ্যালিল। ক্লিয়ার?
এই উৎসেচক তৈরি করলে এই যে পূর্বসূরি এইজ বস্তু, এইজ বস্তু এর প্রভাবে এইজ বস্তুটা, এইজ বস্তু এর প্রভাবে তৈরি হয় অ্যান্টিজেন এ। এই বস্তু থেকে, এই যে এইজ বস্তু থেকে এই আগে অ্যালিলের প্রভাবে তৈরি এই উৎসেচক দ্বারা এইজ বস্তু থেকে তৈরি হয় অ্যান্টিজেন এ। ক্লিয়ার? আবার এই যে এই অ্যালিল তৈরি করে বিটা ডি গ্লুকোসামাইড ট্রান্সফারেজ। এই উৎসেচক এই বস্তুকে রূপান্তরিত করে অ্যান্টিজেন বি। অ্যান্টিজেন বি তৈরি করে। এটাই স্বাভাবিক ঘটনা। বুঝতে পারলে ভালো করে? এই অ্যান্টিজেন, এই যে অ্যান্টিজেনে এর পূর্বসূরি কিন্তু এটা, এর পূর্বসূরি এটা। তো এই যে পূর্বসূরি থেকে এই অ্যালিলের প্রভাবে এই উৎসেচকের দ্বারা এইজ বস্তু অ্যান্টিজেন এ তৈরি করে। আবার এই এইজ বস্তু থেকে এই অ্যালিলের দ্বারা এই উৎসেচকের দ্বারা এই বস্তু থেকে অ্যান্টিজেন বি তৈরি হয়। এটাই স্বাভাবিক ঘটনা, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু এই এইজ বস্তুটা তৈরি হয় এই অ্যালিল থেকে। অ্যালিল এইজ বস্তু তৈরি করে, অ্যালিল তৈরি করে এইজ বস্তু। খেয়াল করবে, অ্যালিল এইজ বস্তু তৈরি করে, সেই এইজ বস্তু থেকে এই তৈরি হয় অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন। এখন মুশকিল হলো এই অ্যালিলের যদি মিউটেশন ঘটে, ঘটলে এই যে অ্যালিলটা কি এই হোমোজাইগাস অবস্থায় আসে। এই যদি এর মিউটেশন হলে এটা তৈরি হয়, তাহলে কিন্তু এইজ বস্তু তৈরি হয় না। উল্লেখযোগ্য ব্যাপার। আবার শোনো, অ্যালিল এইজ বস্তু তৈরি করে, এই এইজ বস্তু থেকে অ্যান্টিজেন এ তৈরি হয়, অ্যান্টিজেন বি তৈরি হয়। কিন্তু যদি গোড়ায় গোলক থেকে যায়, এই অ্যালিলের মিউটেশন ঘটলে সেটা রূপান্তরিত হয় প্রকট থেকে প্রচ্ছন্ন অ্যালিল এই। ফলে এইজ বস্তু তৈরি হয় না। এইজ বস্তু তৈরি না হলে, তাহলে তো অ্যান্টিজেন এই বস্তু তৈরি না হলে এ যতই তৈরি করুক অ্যান্টিজেন এ তৈরি হবে না, অ্যান্টিজেন বি তৈরি হবে না। এইজ বস্তু তৈরি নয়। ক্লিয়ার? তাহলে এইরকম ব্যক্তি যার অ্যান্টিজেন, যার অ্যালিল এই বা আইবি এইরকম হয়, এরকম নয়, এর জিনোটাইপ দেখা যাচ্ছে এরকম, কিন্তু তার দেহে কিন্তু কি তৈরি হচ্ছে না, এই অ্যান্টিজেন এই তৈরি হচ্ছে না, এ তৈরি হচ্ছে। জিনোটাইপ তার এইরকম, কিন্তু তার কিন্তু অ্যান্টিজেন, এদের ক্ষেত্রে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি তৈরি হওয়ার কথা, এই কারণের জন্যই তৈরি হচ্ছে না। ফলে জিনোটাইপ তার এই, কিন্তু অ্যান্টিজেন তৈরি হয় না কোন রক্ত শ্রেণীতে? অ্যান্টিজেন তৈরি হয় না কোন রক্ত শ্রেণীতে? ও রক্ত গ্রুপে, ও রক্ত শ্রেণীতে কোনো অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেন নেই। তাহলে খেয়াল করো, তার জিনোটাইপে কিন্তু তার অ্যান্টিজেন তৈরি হচ্ছে না। তাহলে সে কাকে এ করছে? অ্যান্টিজেন তৈরিও না কার? ও রক্ত শ্রেণী, দ্যাট ইজ এই। তাহলে সে জিনোটিপিক্যালি এ শ্রেণী বা বি শ্রেণী হলেও কি হয়?
যেহেতু কোনো অ্যান্টিজেন তৈরি হয় না, কার্যগতভাবে কিন্তু সে ও শ্রেণীভুক্ত। এখানে হচ্ছে মিরাকেল। যদিও তার জিনোটাইপ ওই আইএ অ্যালিল থাকুক, আইবি অ্যালিল থাকুক, কিন্তু সে ফিনোটিপিক্যালি সে কিন্তু ও শ্রেণীকেই ডিনোট করছে, ও শ্রেণীকেই চিহ্নিত করছে। এই যে আমি বলছিলাম জিনোটাইপ একরকম, কিন্তু ফিনোটিপিক্যালি সে আরেক। এই যে ও শ্রেণীকে নির্দেশ করছে, যার দেহে কোনো অ্যান্টিজেন নেই তাকেই নির্দেশ করছে। এই নির্দেশ করাকে বলা হয় বোম্বে ফেনোটাইপ। ক্লিয়ার? আমার যে মাল্টিপল এলিল সম্পর্কে আজ দুদিনের আলোচনায় আমরা যেটা আলোচনা করলাম, মাল্টিপল অ্যালিল এবং এবিও রক্তশ্রেণী। আজকে যেটা করলাম মাল্টিপল অ্যালিল ও আরএইচ ফ্যাক্টর, এবং তার সঙ্গে একটা এই জিনিস আমরা করলাম বোম্বে ফেনোটাইপ। শেষ করছি, ভালো থাকবে।